রমজান স্পেশাল ইফতার প্ল্যাটারে 4টি সহজ এবং মজাদার রেসিপি শেয়ার করছি একই সঙ্গে একটি ভিডিওর মধ্যেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করছি মুচমুচে ফুলকো বেগুনি, রসালো বুন্দিয়া, মুচমুচে এবং রসালো জিলাপি, সেই সঙ্গে পারফেক্ট ছোলা ভুনা। যে সকল আইটেমগুলো ছাড়া ইফতার প্লেট একদমই মানায় না, সেই সকল রেসিপিগুলো আজকে আমি খুবই সহজভাবে আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনাদের আলাদা করে আর রেসিপি খুঁজতে যেতে হচ্ছে না, ইফতার প্ল্যাটারের সকল রেসিপি পেয়ে যাচ্ছেন এই একটি ভিডিওর মধ্যেই। চলুন তাহলে রেসিপিগুলো দেখে আসি। ইফতার প্লেটে ডেজার্ট হিসেবে আমাদের বুন্দিয়া ছাড়া তো চলেই না। আর বাসায় বুন্দিয়া তৈরি করতে গেলে অনেকেই অনেক ধরনের সমস্যার সম্মুখীন হন। কারো বুন্দিয়া সঠিকভাবে ফুলতে চায় না, আবার কারো বুন্দিয়াতে শিরাটা ভালোভাবে প্রবেশ করতে চায় না। আজকে আমি অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স সহ সম্পূর্ণ রেসিপিটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আমার এই রেসিপিটি দেখার পর বুন্দিয়া তৈরিতে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। চলুন তাহলে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে এখানে একটি স্ট্রেনারে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ বেসন। বেসনটা অবশ্যই চেলে নিতে হবে, কারণ বেসনের মধ্যে চাল ডালের অনেক আস্ত দানা থেকে থাকে, এগুলো থাকলে ব্যাটারটা স্মুথ হবে না। এছাড়াও বেসনটা চেলে নেওয়ার ফলে বেসনের মধ্যে অনেক এয়ার ক্রিয়েট হবে, যার ফলে ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে এবং খুব সহজেই ব্যাটারটি ফ্লাফি হবে। সম্পূর্ণ বেসনটা চেলে নেওয়ার পরে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা পানি। এখানে কতটা পানি লাগবে সেটা বলাটা পসিবল না, কারণ বেসনের কোয়ালিটির উপর ডিপেন্ড করে পানির পরিমাপটা অনেকটাই কম বেশি লাগে। অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে ফার্স্টে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে। একবারে বেশি পরিমাণে পানি দিয়ে ফেললে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। এছাড়াও ব্যাটারের মধ্যে অনেক লাম্পস ক্রিয়েট হয়, যেটা ভাঙাটা পরবর্তীতে কষ্টকর হয়। এজন্য ফার্স্টে ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি ঠিক এরকম একটি ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এই ব্যাটারটিকে আমি 6 থেকে 7 মিনিটের জন্য কন্টিনিউয়াসলি ফেটিয়ে নিতে থাকবো। ফেটিয়ে নিতে নিতেই দেখতে পারবেন ব্যাটারের কালারটা আগের থেকে অনেকটা সাদা বর্ণ ধারণ করেছে, সেই সাথে ব্যাটারটা অনেক বেশি ফ্লাফি টেক্সচারে চলে আসছে। প্রায় 6 থেকে 7 মিনিট ফেটিয়ে নেওয়ার পরে ব্যাটারের কনসিস্টেন্সিটা এখন ঠিক এরকম আছে, দেখতে পাচ্ছেন। ব্যাটারটি উপর থেকে ফেললে সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে না, কিছুক্ষণ পরে মিশে যাচ্ছে। ব্যাটারটি আমার কাছে একটু ঘন মনে হচ্ছে, এজন্য এখানে আমি আরও সামান্য একটু পানি অ্যাড করে দিয়ে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট আছে। দেখুন, ব্যাটারটি উপর থেকে ফেললে কিছুক্ষণের মধ্যেই মিশে যাচ্ছে, অনেকক্ষণ পর্যন্ত দাগটা বোঝা যাচ্ছে না। সো বুঝতেই পারছেন কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে। এবারে আমি এখান থেকে সামান্য একটু ব্যাটার অন্য একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আমি আজকে 2 কালারের বুন্দিয়া তৈরি করব, এজন্য এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা রেড ফুড কালার। আপনারা চাইলে অন্য যে কোনো কালার ব্যবহার করতে পারেন, অথবা কালার টোটালি স্কিপ করতে পারেন, কালার ছাড়াও বুন্দিয়া তৈরি করতে পারবেন। কালারটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে কিনা চেক করার জন্য আমি সামান্য একটু ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পেলেন ব্যাটারটা কিন্তু সঙ্গে সঙ্গে উপরে ভেসে উঠলো না, কিছুক্ষণ পরে ভেসে উঠেছে। সো তেলটা আরও একটু গরম করে নিতে হবে। আমি আবারও 1 ফোঁটা ব্যাটার দিয়ে দেখছি। দেখুন, এই পর্যায়ে কিন্তু ব্যাটারটা সঙ্গে সঙ্গে ফুলে উঠেছে। সো বুঝতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এইবারে চুলার হিটটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে দিচ্ছি এবং বুন্দিয়া ভাজার জন্য আমি এখানে একটি ফোড়াযুক্ত চামচ ব্যবহার করছি। এরকম চামচ সচরাচর আমাদের সকলের বাসায় থাকে, এই চামচ দিয়েই খুব সহজেই বুন্দিয়া তৈরি করা যায়। পরিমাপ মতো ব্যাটার আমি চামচের উপরে দিয়ে দিলাম এবং চামচটা খুব আলতোভাবে ধরে রেখে দিব, কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না। শুধুমাত্র লক্ষ্য রাখতে হবে যেদিকে ফাঁকা অংশ রয়েছে চামচটা শুধু ওইদিকে একটু সরিয়ে নড়িয়ে দিব, বাট চামচ ঝাঁকাঝাঁকি করা যাবে না। চামচ ঝাঁকাঝাঁকি করতে গেলে কিন্তু বুন্দিয়ার লেজ বের হবে। এইভাবে ধরে থাকতে থাকতে যখন দেখবেন বুন্দিয়ার ফোঁটা পড়া একদম বন্ধ হয়ে গিয়েছে, ওই পর্যায়ে চামচটাকে উঠিয়ে নিতে হবে। এরপরে বুন্দিয়াগুলোকে 20 থেকে 30 সেকেন্ডের মতো উল্টে পাল্টে ভেজে নিব। এর থেকে বেশি সময় ভেজে নেওয়ার প্রয়োজন নেই। বুন্দিয়াগুলো যদি অতিরিক্ত ক্রিস্পি হয়ে যায় তাহলে এর মধ্যে শিরা প্রবেশ করতে চাইবে না। আমার এক ব্যাচ বুন্দিয়া ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি আপনাদের লাল বুন্দিয়াগুলো ভেজে দেখাচ্ছি। পরবর্তী ব্যাচে বুন্দিয়া ভাজার আগে চামচটাকে খুব ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিতে হবে এবং চামচের মধ্যে যে এক্সট্রা পানিটা লেগে থাকবে সেটাও খুব ভালোভাবে মুছে শুকিয়ে নিতে হবে। দেন তারপরে বুন্দিয়ার ব্যাটার দিতে হবে, এছাড়া কিন্তু বুন্দিয়ার লেজ বের হবে।
ঠিক আগের প্রসেসে আমি এই ব্যাচেও বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি। চামচ কিন্তু একদমই ঝাঁকাঝাঁকি করা যাবে না, শুধুমাত্র যেদিকে ফাঁকা অংশ থাকবে চামচটাকে ওইদিকে একটু সরিয়ে নিব। এর ফলে যেটা হবে, একটি বুন্দিয়ার উপর আরেকটি বুন্দিয়া পড়বে না, এতে করে প্রত্যেকটা বুন্দিয়ার শেপ একদম পারফেক্ট গোল গোল থাকবে। আমার এই ব্যাচের বুন্দিয়াটাও ভাজা হয়ে গিয়েছে, তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। এক কাপ বেসন থেকে আমার এখানে ঠিক এই পরিমাণে বুন্দিয়া হয়েছে। দেখুন প্রত্যেকটা বুন্দিয়ায় কত সুন্দর গোলুমোলু হয়েছে। আশা করছি আপনারা বুঝতেই পারছেন। দুইটি কালারের বুন্দিয়ায় আমি একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এখনই কিন্তু বুন্দিয়াগুলো দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। এবারে চলে যাচ্ছি চুলাতে বুন্দিয়া ভেজানোর জন্য শিরাটা রেডি করতে। চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ চিনি। 1 কাপ বেসনের বুন্দিয়ার জন্য 1 কাপ চিনি লাগবে, এর থেকে বেশি লাগার কথা না। 1 কাপ চিনির মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পানি। বুন্দিয়া শিরাটা খুব একটা বেশি পাতলা হবে না, আবার খুব একটা বেশি ঘনও হবে না, মোটামুটি একটু ঘন টাইপের শিরা হবে। যে পরিমাণে চিনি নিতে হবে ঠিক তার অর্ধেক পরিমাণে নিতে হবে পানি। চিনি এবং পানিটা ভালোভাবে জাল করে যখন এরকম একটা শিরাতে পরিণত হয়েছে, শিরাটা যেন ক্রিস্টালাইজ না হয়ে যায়, এর মধ্যে আমি 1/2 চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দিলাম। এবারে আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। চুলাটা অফ করার পর সঙ্গে সঙ্গে শিরার মধ্যে বুন্দিয়াগুলোকে দিয়ে দিচ্ছি। আপনাদের হাতে যদি সময় না থাকে, খুব দ্রুত বুন্দিয়াগুলোকে শিরাতে ভেজাতে চান, তাহলে চুলার হিটটাকে লোতে রেখে শিরার মধ্যে বুন্দিয়াগুলোকে ভিজে রেখে দিবেন ঢাকনা দিয়ে ঢেকে। তাহলেই দেখবেন খুব দ্রুত শিরাটা সোক করে নিয়েছে। আর হাতে সময় থাকলে চুলা জ্বালিয়ে রাখার প্রয়োজন নেই, চুলাটাকে বন্ধ করে দিয়ে এইভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। মাঝে মধ্যে ঢাকনাটা উঠিয়ে 2-1 বার উল্টে পাল্টে দিতে হবে। 1 ঘন্টা পরে দেখুন বুন্দিয়াগুলো সম্পূর্ণ শিরাটাই খুব ভালোভাবে সোক করে নিয়েছে। প্রত্যেকটা বুন্দিয়ায় দেখুন রসে ভরে একদম টুসটুসে হয়ে গেছে। প্রত্যেকটি বুন্দিয়া দেখতে একদম মুক্তোর দানার মতো লাগছে। আমার তো মনে হচ্ছিল বুন্দিয়াগুলো খাওয়ার বদলে আমি সাজিয়েই রাখি। বুন্দিয়াগুলোকে এবার আমি সার্ভ করে নিচ্ছি। আপনারা জাস্ট দেখুন বুন্দিয়াগুলো কত বেশি ঝুরঝুরে হয়েছে। একটা বুন্দিয়াও কিন্তু গলেও যায়নি বা ভেঙেও যায়নি, প্রত্যেকটা বুন্দিয়া আস্ত রয়েছে। শিরার ঘনত্ব ঠিকঠাক না থাকার কারণে অনেকেরই দেখবেন বুন্দিয়া শিরার মধ্যে দেওয়ার পর বুন্দিয়াগুলো একদমই গলে যায়। আমি আমার ভিডিওর মধ্যে কোনো কিছুই হাইড রাখি না, সম্পূর্ণ টিপস সহ আপনাদের মাঝে রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি। নিঃসন্দেহে আপনারা আমার রেসিপিগুলো ট্রাই করতে পারেন। আমি আর বেশি কিছু বলবো না, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমার বুন্দিয়াগুলো কত বেশি পারফেক্ট হয়েছে। রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে ফলো অথবা লাইক দিয়ে দিবেন। ইফতার টেবিলে বিভিন্ন ভাজাভুজির পাশাপাশি বেগুনি হচ্ছে মাস্ট ট্রাই একটি আইটেম। বেগুনি তৈরি করতে গেলে অনেকেই অনেক ধরনের সমস্যায় পড়েন। কারো বেগুনি ফুলতে চায় না, আবার ফুললেও বেগুনি ক্রিস্পি হয় না, একদম নরম ক্যাতক্যাতে হয়ে যায়, খেতে ভালো লাগে না। আজকে আমি গোপন ইনগ্রিডিয়েন্টস সহ এবং অসংখ্য টিপস সহ পারফেক্ট বেগুনির রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। বেগুনি বানানোর জন্য এখানে আমি 2টি মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। আমি এখানে মোটামুটি লম্বা সাইজের বেগুনটা ব্যবহার করছি, আপনারা যে কোনো বেগুন দিয়ে বেগুনি তৈরি করতে পারবেন। বেগুনগুলোর সামনের এবং পেছনের অংশগুলো কেটে ফেলে দিয়ে বেগুনগুলোকে ঠিক এরকম লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। আর স্লাইসগুলো খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না, ঠিক এই পুরুত্বে কেটে নিয়েছি। এবারে এই বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ লবণ। এই লবণ পানিতে বেগুনগুলোকে আমি ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। এতে করে যখন বেগুনিগুলো আমরা ভাজবো, ভেতরে যে বেগুনের অংশটা থাকবে ওইটা খেতে আর পানসে লাগবে না, খুবই মজার একটি টেস্ট আসবে। এইভাবেই আমি পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি বেসনের মিশ্রণটা রেডি করে নিচ্ছি। একটি স্ট্রেনারে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। বেসনটা অবশ্যই চেলে নিতে হবে, এতে করে বেসনের মধ্যে যে গুটি বা দলা অংশগুলো থাকবে সেগুলো আলাদা হয়ে যাবে এবং বেসনের মধ্যে অনেক এয়ার ক্রিয়েট হবে, যার ফলে ব্যাটারটা স্মুথ হবে এবং বেগুনি ফুলতে অনেক সাহায্য করবে। বেসনটা চেলে নেওয়ার পরে নিয়ে নিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল চামচ ময়দা।
কর্নফ্লাওয়ারের পরিবর্তে বেগুনিতে চালের গুঁড়াও ব্যবহার করা হয়, তবে আমি সবথেকে ভালো রেজাল্ট পেয়েছি কর্নফ্লাওয়ার ব্যবহার করে। আর এখানে ময়দাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, এটাই কিন্তু গোপন ইনগ্রিডিয়েন্টস। সব উপকরণগুলো চেলে নেওয়ার পরে একটি হ্যান্ড উইস্ক দিয়ে আমি সব কিছু ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি, যেন কোথাও দলা বা লাম্পস না থাকে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন গুঁড়া, হাফ চা চামচ দিচ্ছি আদা গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া। সাথে আমি এখানে 1 চামচ লবণ দিয়েছিলাম স্বাদ মতো, যেটা ক্যামেরাবন্দি হয়নি। এইবারে এই সব কিছু আমি খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি, যেন শুকনো মশলাগুলো কোথাও দলা বেঁধে না থাকে। এইবারে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি বেসনের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এই ব্যাটার তৈরির ক্ষেত্রে পানি একবারে বেশি ঢেলে দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা স্মুথ হবে না। অবশ্যই অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে ফার্স্টে একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এতে করে ব্যাটারের মধ্যে কোনো লাম্পস থাকবে না, ব্যাটার যেমন সফট হবে তেমনি আমাদের ফেটিয়ে নিতেও সুবিধা হবে। অল্প অল্প করে পানি অ্যাড করে দিতে দিতে ঠিক এরকম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু বেশ ঘন। ঠিক এই অবস্থায় ব্যাটারটিকে আমি ফেটিয়ে নিচ্ছি 6 থেকে 7 মিনিটের জন্য। এতে করে ব্যাটারের মধ্যে এয়ার ক্রিয়েট হবে, ফলে বেগুনি খুব ভালো ফুলবে। প্রায় 6 থেকে 7 মিনিট ফেটিয়ে নেওয়ার পরে ব্যাটারটি ঠিক এরকম পজিশনে চলে আসছে। দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা এখনও বেশ ঘন। আমি এর মধ্যে আরও সামান্য কিছু পানি অ্যাড করে দিয়ে একদম পারফেক্ট কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে পানি অ্যাড করে দিতে হবে, ধাপ করে পানি ঢেলে দিলে ব্যাটারটা পাতলা হয়ে গেলে বেগুনি কিন্তু ভালোভাবে তৈরি করা যাবে না। বেগুনি তৈরি করার জন্য বেগুনির ব্যাটার অলমোস্ট ডান। বেগুনির ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে আমি সেটা এবার আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি। আমি আমার হাতের একটি আঙুল ব্যাটারের মধ্যে ডিপ করে নিচ্ছি। আঙুলটা ওঠানোর পরে দেখুন হাতের আঙুল থেকে ব্যাটারটি কিন্তু ছিঁড়ে ছিঁড়ে পড়ছে। আর আমার আঙুলে দেখুন ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে কোটিং হয়ে আছে। ঠিক এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা আগে ব্যবহার না করে বেগুনি ভেজে নেওয়ার ঠিক আগ মুহূর্তে মিশিয়ে নিলেই খুব ভালো হয়। বেগুনি তৈরির ক্ষেত্রে আমি কখনোই বেকিং সোডা ব্যবহার করি না, আমি অল টাইম বেকিং পাউডারটাই ব্যবহার করে থাকি। সো আমার মতো পারফেক্ট বেগুনি তৈরি করতে চাইলে আমার প্রত্যেকটি টিপস আপনাদের মনোযোগ সহকারে ফলো করতে হবে। বেগুনির ব্যাটার রেডি হয়ে গিয়েছে, এক সাইডে রেখে দিচ্ছি। এবার অন্যদিকে যে বেগুনের স্লাইসগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এবারে বেগুনের স্লাইসগুলোকে আমি পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। পানি ঝরিয়ে একটি স্ট্রেনারে রেখে দিচ্ছি অতিরিক্ত পানিটা ঝরে যাওয়ার জন্য। এবারে এখান থেকে একটি করে বেগুনের স্লাইস নিয়ে আমি বেসনের ব্যাটারের মধ্যে কোটিং করে নিচ্ছি। আপনারা চাইলে বেগুনের স্লাইসগুলোকে টিস্যু দিয়ে মুছেও নিতে পারেন। বেগুনের গায়ে যদি অতিরিক্ত পানি লেগে থাকে তাহলেও কিন্তু ব্যাটারটা ভালোভাবে কোটিং হতে চাইবে না, এজন্য পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নেবেন। ব্যাটারের সঙ্গে কোটিং করার পরে বেগুনের স্লাইসগুলোকে আমি সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দেওয়ার পরে চারো সাইড থেকে গরম তেল উঠিয়ে আমি বেগুনির উপরে দিয়ে দিচ্ছি। এতে করে বেগুনি একদম ফুলে টইটম্বুর হয়ে যাবে। একটি বেগুনি যখন এরকম ফুলে উঠবে দেন তারপরে আরেকটি বেগুনি তেলের মধ্যে ছাড়বেন। এইভাবে প্রত্যেকটি বেগুনি ভেজে নিতে হবে। আর চুলার হিট রাখতে হবে মিডিয়ামে। চুলার হিট যদি সঠিকভাবে মেইনটেইন না করা হয় সেই ক্ষেত্রেও কিন্তু বেগুনি ফুলতে চায় না। দেখতেই পাচ্ছেন একটি বেগুনি ফুলে ওঠার পর দেন তারপর কিন্তু আমি পরবর্তী বেগুনিটি তেলের মধ্যে ছাড়ছি। সব সময় 5 থেকে 6 মিনিট হাতে সময় নিয়ে বেগুনি ভেজে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে বেগুনি খুবই ক্রিস্পি হবে। বেগুনি তেল থেকে ওঠানোর পরে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত বেগুনি এরকমই ক্রিস্পি থাকবে। বেগুনি ফুলে ওঠার পর খুব দ্রুতই যদি আপনি তেল থেকে বেগুনি উঠিয়ে নেন ওই ক্ষেত্রে বেগুনি ফুলকোও থাকে না আর ক্রিস্পি হওয়া তো থাকলেও দূরের কথা। এই জন্য চুলার হিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে বেগুনিগুলোকে সময় নিয়ে ভেজে নিতে হবে। আমি প্রায় 6 থেকে 7 মিনিট সময় নিয়ে বেগুনিগুলোকে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যেমন সুন্দর কালার চলে আসছে আর বেগুনিগুলো কত বেশি ক্রিস্পি হয়েছে আপনারা তো বুঝেই গেছেন।
আমার প্রত্যেকটি টিপস মনোযোগ দিয়ে ফলো করে বেগুনি তৈরি করলে আপনাদের বেগুনিও এরকম পারফেক্ট হতে বাধ্য। এইভাবে বেগুনি তৈরি করলে বেগুনি এত বেশি মজা হবে, এমন মজার বেগুনি আপনারা বাহিরেও কোথাও কিনতে পারবেন না, কিন্তু ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। বেগুনিগুলো কত বেশি ফুলকো এবং ক্রিস্পি হয়েছে জাস্ট দেখুন। ভিডিও করতে করতে বেগুনিগুলো কিন্তু টোটালি ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরেও দেখুন বেগুনিগুলো কত বেশি ক্রিস্পি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যারা ভাবেন আলু ছাড়াও আবার ছোলা ভুনা করা যায় নাকি, তারা একবার এইভাবে ছোলা ভুনাটা তৈরি করে খেয়ে দেখতে পারেন, মাংসের স্বাদকেও হার মানিয়ে দিবে। এটা শুধু আমার মুখের কথা না, আপনারা জাস্ট একটিবার এইভাবে ছোলা ভুনাটা তৈরি করে খেয়ে দেখবেন, এর স্বাদ আপনি ভুলতেই পারবেন না। একেবারে বেশি পরিমাণে ছোলা রান্না করে কিভাবে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটিও বলে দিব। আশা করছি আমার আজকের এই ছোলা ভুনার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি 2 কাপ আস্ত ছোলা বুট। এরপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে বুটগুলোকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। পানির পরিমাপটা একটু বেশি দিতে হবে, কারণ বুটগুলো ফুলে অনেকটাই বেড়ে যাবে। আমি এখানে নর্মাল তাপমাত্রায় পানিটা ব্যবহার করেছি, আর যারা খুব দ্রুত ছোলাটা ভেজাতে চান তারা এখানে গরম পানিটা ব্যবহার করবেন। এবারে ঢাকনা দিয়ে ঢেকে সারা রাতের জন্য এভাবেই রেখে দিব। ফিরে আসলাম পরের দিন সকালে। ছোলাগুলো দেখুন কি পরিমাণে ফুলে উঠেছে। এইবারে কয়েকবার পানি পরিবর্তন করে ছোলাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব, ক্লিন পানি বের হওয়া পর্যন্ত। ছোলাগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আমি একটি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আমরা মাংসের মধ্যে যেভাবে পেঁয়াজ কুচি করে দেই এখানেও ঠিক ওইভাবেই দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ দিচ্ছি জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি সবুজ এলাচ এবং 3টি দারুচিনি, 3টি দিচ্ছি তেজপাতা, আর 5 থেকে 6টি দিয়ে দিচ্ছি লবঙ্গ এবং কালো গোলমরিচ। সবশেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ তেল। এইবারে হাতের সাহায্যে ছোলার সঙ্গে মশলাগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। হাতে মেখে গরুর মাংস রান্না করলে যেমন অনেক বেশি টেস্টি হয়, এইভাবেও ছোলা ভুনাটা রান্না করলে অন্য সকল ছোলা ভুনা খাওয়ার কথা আপনারা ভুলেই যাবেন। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে 1 চামচের থেকে সামান্য একটু বেশি লবণ ব্যবহার করেছি। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয় এই হাতে মাখানোটা যত সময় নিয়ে করা যাবে ছোলা ভুনাটা তত বেশি মজা হবে। ভালোভাবে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এর থেকে বেশি পরিমাণে পানি এখানে লাগবে না। এইবারে প্রেসার কুকারের ঢাকনাটি লাগিয়ে এবং চুলাটিকে জ্বালিয়ে দিয়ে 4টি সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমি এই কাজটি প্রেসার কুকারে করে নিলাম, খুব দ্রুত হবে রান্নাটা। আপনারা চাইলে সেম প্রসেসে অন্য কোনো হাঁড়িতেও কষিয়ে রান্না করতে পারেন, ওই ক্ষেত্রে পানির পরিমাপটা একটু বেশি দিতে হবে। এই অবস্থাতেই দেখুন ছোলা ভুনাটা কত বেশি মাখা মাখা হয়েছে। আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন, তবে আরও কিভাবে টেস্টি করবেন ছোলা ভুনাটা সেই পদ্ধতিটিও দেখিয়ে দিচ্ছি। তার আগে এখান থেকে আমি কিছু ছোলা সংরক্ষণ করে রেখে দিব। প্রেসার কুকারে আমি জাস্ট 4টি সিটি দিয়েছিলাম, এর মধ্যে দেখুন ছোলা ভুনাটা কত পারফেক্টলি সেদ্ধ হয়েছে। ছোলাগুলোকে সংরক্ষণ করার জন্য ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পরে একটি এয়ারটাইট কন্টেনারে নিয়ে নিচ্ছি। এরপরে ঢাকনাটি দিয়ে বক্সটিকে ডিপ ফ্রিজে রেখে দিব। এইভাবে সারা রমজান মাস জুড়ে ছোলা ভুনা সংরক্ষণ করে রাখা যায়। শুধু ইফতারের আগে বের করবেন এবং বাগার দিয়ে পরিবেশন করা যাবে। ছোলা ভুনাটাকে আরও বেশি টেস্টি করার জন্য চুলায় একটি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ তেল। এর মধ্যে দিয়ে দিলাম 3টি শুকনো মরিচ। ফোড়নে শুকনো মরিচটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এইবারে পেঁয়াজ এবং মরিচটাকে তেলের মধ্যে ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন ঠিক এরকম বেরেস্তার মতো ভাজা হয়ে গিয়েছে তখন এর মধ্যে পরিমাণ মতো ছোলা দিয়ে দিচ্ছি। এবারে এখানেও ছোলাগুলোকে কষিয়ে নিব 3 থেকে 4 মিনিট। ছোলার মধ্যে যদি আরও অতিরিক্ত পানি থেকে থাকে তাহলে সেই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই ছোলা ভুনাটা কত বেশি লোভনীয় হয়েছে।
আর এই পর্যায়ে কত বেশি মাখা মাখা। এই ছোলা ভুনা যে একবার খাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সে আর অন্যভাবে ছোলা ভুনা খেতেই চাইবে না। আমার ছোলা ভুনা রান্না করা অলমোস্ট ডান। এইবারে আপনারা ছোলা ভুনাটাকে কিভাবে আরও মজা করে মেখে খেতে পারবেন সেই পদ্ধতিটিও দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে মিহি চপ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি গাজর কুচি, শসা কুচি, টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবং যারা এখানে কাঁচামরিচটা খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচটাও দিতে পারেন। আমি ছোলা রান্নাতে যে পরিমাণে মরিচ দিয়েছিলাম এটা একদম পারফেক্ট ছিল, এখানে আমি এক্সট্রা করে আর কাঁচামরিচ এখানে অ্যাড করিনি। পরিমাণ মতো ছোলা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল মজাদার ছোলা মাখা। তবে যারা ছোলা মাখাটা ঝামেলা মনে করেন তারা শুধু ছোলা ভুনাটাই খেতে পারবেন, অনেক অনেক বেশি টেস্টি হয় এই ছোলা ভুনাটা। অনেকভাবেই তো ছোলা ভুনা করে খেয়েছেন, আমি রিকোয়েস্ট করব আপনারা জাস্ট একটিবার এইভাবে ছোলা ভুনাটা রান্না করে খেয়ে দেখুন। আমি আশা রাখছি আপনারা খুবই মজা পাবেন খেয়ে। ইফতার টেবিলে যতই আইটেম থাকুক না কেন এই ছোলা ভুনাটা যদি থাকে আমি অন্য কোনো কিছুর দিকে আর নজরই দেই না, আমার জাস্ট এটা হলেই হয়ে যায়। এইটাই পেট পুরে খেয়ে ফেলি, কারণ একবার যদি আপনি খাওয়া শুরু করেন আপনার মুখ আর থামবেই না। রমজান স্পেশাল আজকে আমি তৈরি করব মুচমুচে এবং রসালো জিলাপি। যারা একদম পারফেক্ট জিলাপির রেসিপি খুঁজছেন তারা আমার এই রেসিপিটি নিঃসন্দেহে ফলো করতে পারেন। এইভাবে জিলাপি বানাতে গেলে আগে থেকে ময়দার ব্যাটার প্রিপারেশন করে রাখার কোনো ঝামেলা করতে হবে না। ইনস্ট্যান্ট ময়দার ব্যাটার গুলে আপনারা জিলাপি ভেজে নিতে পারবেন। ইনস্ট্যান্ট জিলাপিটি বানানোর পরেও জিলাপিটি যেমন ক্রিস্পি হবে তেমনই হবে ভেতর থেকে রসালো। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে আমি চিনি শিরাটা রেডি করে রাখবো। এজন্য চুলায় একটি হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি। 2 কাপ চিনির জন্য এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টি সবুজ এলাচ। যারা এলাচের ফ্লেভারটা পছন্দ করেন না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এইবারে নেড়ে চেড়ে শিরাটাকে জাল করে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে আসছে। আমি এখানে যে পরিমাণে চিনি এবং পানি ব্যবহার করেছি এই ক্ষেত্রে শিরাটা জাল করে ঘন করার প্রয়োজন নেই, জাস্ট চিনিটা মেল্ট হয়ে আসলেই হয়ে যাবে। চিনিটা যখন পুরোপুরিভাবে মেল্ট হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েক ফোঁটা ইয়েলো ফুড কালার। জিলাপিতে সুন্দর একটা কালার আসবে। আর এই চিনি শিরাটা যেন ক্রিস্টালাইজড না হয়ে যায় এজন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ লেবুর রস, সাথে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এখানে এই ঘিটা ব্যবহার করার কারণে মনে হবে জিলাপিগুলো ঘিয়ে ভাজা হয়েছে। শিরাটা আমি জাল করে ঘন করব না, আমার ঠিক এরকমই একটা শিরার প্রয়োজন। জাস্ট সব কিছু মিশিয়ে নেওয়া পর্যন্ত জাল করে নিতে হবে, এটুকুই। এর থেকে আর বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। শিরাটা আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি জিলাপির ব্যাটারটা রেডি করতে। এইদিকে একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি 1 কাপ ময়দা, 4 টেবিল চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার, এতে করে জিলাপিটা অনেক বেশি ক্রিস্পি হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এবার এই শুকনো উপকরণগুলো একটি হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি ময়দা দিয়ে জিলাপিটা তৈরি করছি, আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারবেন। এইবারে লাগবে টক দই। এখানে আমি পানি ঝরানো 4 টেবিল চামচ টক দই নিয়েছি। টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে স্মুথ করে নিচ্ছি, দেন তারপরে ব্যাটারের মধ্যে ইউজ করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি। এখানে কতটা পরিমাণে পানি লাগবে সেটা এক্স্যাক্টলি বলাটা পসিবল হয় না। ফার্স্টে আমি 1/2 কাপ পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। সকল আটা ময়দার পানি শোষণ ক্ষমতা একরকম হয় না, পানিটা কম বেশি লাগতে পারে, এজন্য অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে ব্যাটারটা মেখে নিতে হবে। ফার্স্টে এরকম একটি ঘন শক্ত ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ময়দার মধ্যে যেন কোনো লাম্পস বা দলা না থাকে এদিকটা খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন। অল্প অল্প করে পানি অ্যাড করে দেওয়ার পরে ঠিক এরকম একটি যখন ঘন ব্যাটার তৈরি হবে ব্যাটারটিকে আমি এইভাবে 4 থেকে 5 মিনিটের মতো অনবরত ফেটিয়ে নিব। যেহেতু ব্যাটার রেস্টে রাখবো না, ইনস্ট্যান্ট জিলাপিগুলো তৈরি করব, সো কাজ একটাই, খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপরে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। এখনও কিন্তু বেশ ঘন আছে, এর মধ্যে আরও কিছুটা পানি লাগবে। আমি আরও সামান্য একটু পানি এর মধ্যে অ্যাড করে দিয়ে ব্যাটারটা মেখে নিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে একটু পরে আমি আপনাদের সেটা বুঝিয়ে দিচ্ছি।
একবারে বেশি পরিমাণে পানি এখানে অ্যাড করা যাবে না, ব্যাটারের পজিশনটা বুঝে নেবেন, দেন প্রয়োজনে এখানে 1 চামচ করে পানি অ্যাড করে দিবেন। আমি ঠিক এরকম কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন ব্যাটারটি উপর থেকে ফেললে সুতার মতো পড়ছে এবং ব্যাটারের দাগটা কিন্তু হালকাভাবে বোঝা যাচ্ছে, একদম মিশে যাচ্ছে না। ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এবার জিলাপি তৈরি করার জন্য আমি এখানে একটি কেচাপের বোতল ব্যবহার করছি। আপনারা চাইলে পাইপিং ব্যাগ অথবা পানির বোতল দিয়েও জিলাপি তৈরি করে নিতে পারবেন। জিলাপির ব্যাটারটি আমি বোতলের মধ্যে ফিল করে নিচ্ছি। এবারে মুখাটা লাগিয়ে চলে যাচ্ছি চুলাতে জিলাপি ভাজার জন্য। চুলায় একটি প্যানের মধ্যে আমি বেশ খানিকটা তেল গরম করতে দিয়েছি। জিলাপি ভাজার জন্য খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না, 1 ইঞ্চি পুরো করে তেল নিলেই এনাফ। চুলার হিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবং চুলার হিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে জিলাপিগুলোকে ভেজে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর আমি এর মধ্যে জিলাপির ব্যাটার দিয়ে দিলাম। আমি জিলাপি তৈরিতে খুব একটা বেশি এক্সপার্ট না, যার কারণে জিলাপির শেপগুলো অতটাও সুন্দর আসে না, তবে যেটা হয়েছে আলহামদুলিল্লাহ, খেতে অনেক বেশি টেস্ট হয়েছে, এটাই এনাফ। জিলাপিগুলো উল্টে পাল্টে একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এরপরে তেল ছড়িয়ে উঠিয়ে সরাসরি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে একটি টিপস হচ্ছে, জিলাপিগুলোকে দীর্ঘ সময়ের জন্য মুচমুচে রাখতে হলে অবশ্যই ভেজে নেওয়ার সময় একদম ক্রিস্পি করে ভেজে নিতে হবে। জিলাপি ভাজার সময় যদি ভালোভাবে ক্রিস্পি না হয় তাহলে শিরায় দেওয়ার সঙ্গে সঙ্গে জিলাপিগুলো নেতিয়ে যাবে। জিলাপিগুলো শিরায় দেওয়ার সঙ্গে সঙ্গে একটি হাতার সাহায্যে ভালোভাবে চেপে দিয়েছি এবং 25-30 সেকেন্ডের মতো সময় নিয়ে উল্টে পাল্টে শিরা থেকে উঠিয়ে নিচ্ছি। এই অল্প সময়ের মধ্যে জিলাপিগুলো খুব সুন্দরভাবে শিরাটা সোক করে নেয়। এতে ভয় পাবার কিছুই নেই জিলাপির মধ্যে শিরা প্রবেশ করবে কিনা। গরম গরম জিলাপি হালকা কুসুম গরম শিরার মধ্যে দিলে দেখতে পারবেন সঙ্গে সঙ্গে এই জিলাপির কালার একদম চেঞ্জ হয়ে গেছে। শিরা খেয়ে জিলাপিগুলো একদম টুসটুসে হয়ে যাবে। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন জিলাপিগুলো কত বেশি পারফেক্ট হয়েছে। বাজারের কেনা জিলাপির মধ্যে তো অনেক ভেজাল উপকরণ ব্যবহার করা হয়, ঘরে যখন এত সহজে বাজারের থেকেও ক্রিস্পি মজাদার জিলাপি তৈরি করা যায় তাহলে তো বাজার থেকে কেনার আর কোনো প্রশ্নই আসে না। এই রমজান মাসে আমরা সকলেই চাই হেলদি কিছু খেতে, যেন আমাদের শরীর স্বাস্থ্যের উপর কোনো প্রভাব না পড়ে। সো ইফতারে যারা জিলাপিটা খেতে পছন্দ করেন তারা ঝটপট এইভাবে ঘরেই তৈরি করে ফেলুন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে ফলো অথবা লাইক দিয়ে দিবেন। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।